আপনি জীবনে কখনো অভিনয় করেননি, কিন্তু আপনাকে যদি বলা হয় দেশের সব গুণী অভিনেত্রী, অভিনেতা, পরিচালকদের সামনে অভিনয় করে দেখানোর জন্য, ভাবুন তো একবার বিষয়টা কেমন লাগবে। আর ঠিক এই অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই দেশের গুণী অভিনেত্রী, অভিনেতা এবং পরিচালকদের সামনে অডিশন দিয়েছি আমি। আর এই ভিডিওতে আমার অডিশনের পুরো জার্নি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতে শতে প্রতিযোগীদের মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যদি আপনাকে বলা হয়, তাহলে ভাবুন আপনার কেমন লাগবে, তাও যেই ক্ষেত্রে আপনি একেবারেই নতুন। তবে প্রতিযোগিতা তো কখনো নতুন কিংবা পুরাতন দেখেই হয় না। নতুন কিংবা পুরাতন যাই হোক, সবার মাঝেই মিলেমিশেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। আর সেই লক্ষ্যেই নিজের প্রাণপ্রিয় শহর ভোলা ছেড়ে ব্যস্ত শহর ঢাকার উদ্দেশ্যে অডিশনের ঠিক 2 দিন আগে রওনা দিয়েছিলাম আমি। আমরা অবশেষে ভোলার ব্যস্ততম যে উপশহর বাংলা বাজারের ক্যাম্প শেষ করে এখন আমরা এলপিজি স্টেশন থেকে এলপিজি নেওয়ার পরে আমরা সামনের দিকে আগাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো আমরা অলরেডি বাংলা বাজার ক্রস করে চলে আসছি। আর আমাদের গন্তব্য যেহেতু ঢাকা, সেজন্য লঞ্চ ছাড়া আমাদের যাওয়ার অন্য কোনো মাধ্যম নাই। কারণ দ্বীপ জেলা ভোলার একমাত্র বাহিরের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে লঞ্চ কিংবা ফেরির মাধ্যমে। আর তাই আমার ছুটে চলা ইলিশা ফেরিঘাটের উদ্দেশ্যে, অর্থাৎ যেখান থেকে লঞ্চ ঢাকার উদ্দেশ্যে দিনের বেলায় ছেড়ে যায়। আমরা দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা জার্নির পর ফুঞ্জেরার থেকে ইলিশা ঘাটে এসে পৌঁছেছি। আর লঞ্চের জন্য ওয়েট করতেছি, যদিও প্রতি ঘন্টায় লঞ্চ পাওয়া যায়। আমরা যেটাতে যাব সেটা কর্ণফুলী 4। ওটা আসবে হয়তো 12টার দিকে, ঘাটে হয়তো বেরবে 12টা 45-এর দিকে। উনি হচ্ছেন লাবলু মহাজন, আর এই ভদ্রলোক হচ্ছে কবির হাওলাদার। দুজনেই আমার এলাকার বড় ভাই। কাকতালীয়ভাবেই দুজনের সাথেই দেখা, দুজনেই ঢাকা যাবে। তো আমি দীর্ঘক্ষণ ঘাটে ওয়েট করার পর অবশেষে আমাদের লঞ্চ এসে ঘাটে পৌঁছেছে। সেটা কর্ণফুলী 4। আমরা লঞ্চে অলরেডি উঠে গেছি। আর দিনের বেলায় লঞ্চের ভ্রমণের যে একটা অ্যাডভান্টেজ আমি মনে করি, সেটা দিনের বেলায় লঞ্চ ভ্রমণে কিন্তু আপনি চারপাশের প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, বিশেষ করে নদীর পাড়ে এবং নদীর যে দৃশ্যগুলো, যেটা রাতের বেলায় মোটেও সম্ভব না। স্বাভাবিকত লঞ্চগুলো মূলত 2 ধরনের সার্ভিস দিয়ে থাকে, একটি হচ্ছে ডেক, অন্যটি হচ্ছে কেবিন। কিন্তু দিনের বেলায় যে লঞ্চগুলো চলে সেগুলো মূলত 3 ধরনের সেবা দিয়ে থাকে: সিটিং সার্ভিস, ডেক এবং কেবিনের ব্যবস্থা দিনের লঞ্চগুলো তো থেকে থাকে। আমরা অলরেডি নদীর মধ্যখানে আছি। ইলিশা থেকে ছেড়ে আসতে অল্প কিছু সময় দিতে 5-7 মিনিটের। আর খুব অল্প সময়ের মধ্যে আমরা বরিশাল উলানিয়া অর্থাৎ কালীগঞ্জ লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি। আর যেহেতু এখানে পল্টন খুব ছোট, 2টো লঞ্চ একসাথেই কিন্তু ঘাটে বেরোনো সম্ভব না, সেজন্য আমাদের লঞ্চের গতি কিন্তু অনেকটাই স্লো করে দেওয়া হয়েছে। হয়তোবা পানির দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে। কালীগঞ্জ ঘাটের একটা জিনিস আমার কাছে সত্যিই মনোমুগ্ধকর লেগেছে। পুরো ঘাটেই কিন্তু আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো ছিল। নদীর উত্তাল ঢেউয়ের বুক চিরে আমাদের লঞ্চ আবার যাত্রা শুরু করলো ঢাকার উদ্দেশ্যে। নদীর মধ্যে ওই যে দূরে যেই জাহাজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কার্নিভাল ক্রুজ, যেটিতে করে যাত্রীর পাশাপাশি গাড়িও বহন করে নেওয়া হয়, অর্থাৎ ফেরিও ধরতে পারেন। কিছুক্ষণ পর দেখি আকাশে বিশাল মেঘ জমেছে। মনের মধ্যে ভীষণ ভয়, না জানি ঝড় তুফান শুরু হয়। কিন্তু আল্লাহ তাআলার রহমতে এ যাত্রায় রক্ষা পেলাম। লঞ্চ ভ্রমণের আরেকটা মজার দিক আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে লঞ্চের মধ্যে আপনার যখন ক্ষুধা লাগবে আপনি তখনই খাবার খেতে পারবেন। আর তাই তো আমিও দুপুরের খাবার খাওয়ার জন্য বসে গেলাম লঞ্চের ক্যান্টিনে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি লঞ্চ ভ্রমণের আসল মজাটা এখানে আসলেই নিজের মধ্যে একটা টাইটানিকের নায়কের ফিল আসে।
তো আমরা হচ্ছে অলরেডি মুন্সিগঞ্জের এরিয়াটার মধ্যে অলরেডি প্রবেশ করে গিয়েছি। আর এই এরিয়াটাতে আপনারা হয়তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন অনেক বেশি বালগেট আর হচ্ছে মালামাল বহনকারী জাহাজ। মানে এদিকে দৃশ্যটা, মানে এই জাহাজগুলোই নদীর এদিকে সৌন্দর্যটা আমি যেটা মনে করি সবচেয়ে বেশি বৃদ্ধি করে তোলে। এই সৌন্দর্যও মন জুড়ানো। নদীপথে ভ্রমণ না করলে কখনো এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। বড় একটি জাহাজের পাশে এভাবে ছোট্ট একটি নৌকা ধেয়ে চলছে, কি অপরূপ সৌন্দর্য! নদীর পাশের অপরূপ সৌন্দর্যগুলো আপনাকে সম্পূর্ণ মুগ্ধ করবে। নদীপথের এত এত সৌন্দর্য দেখে উপভোগ করেছি যে আপনাদের সাথে বলতেই ইচ্ছে করে। না বললে মনে হয় যে প্রকৃতির সৌন্দর্যের সাথে অবিচার করা হবে। তাই তো পাগলের মতো বকবক করে যাচ্ছে আপনাদের সাথে। হয়তো বা আপনারা অনেকটা বিরক্ত আমার কাঙ্ক্ষিত সেই অডিশন দেখার জন্য প্রতীক্ষিত হয়ে আছেন। আমি হচ্ছে প্রায় দীর্ঘ 6 ঘন্টার মতো আমরা লঞ্চ জার্নি শেষ করে অবশেষে হচ্ছে আমরা ঢাকা সদরঘাটে এসে পৌঁছেছি। অনুভূতি কি আপনার? অনুমতি যে ভালো সার্ভিসটা ভালো। লাভলু ভাই, যাক আমরা দিনে দিন আসতে পারছি, মানে আগে এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা হচ্ছে অবশ্যই ঘাটে নামছি। আর এখান থেকে হয়তো গাড়িতে করে আমরা সবাই সবার ডেস্টিনেশনে চলে যাব। লং টাইম একত্রে ছিলাম, লাভলু ভাই ছিল, কবির ভাই ছিল, আমি ছিলাম। অনেক খুশি আছিলাম, অনেক ভালো লাগছে। অবশেষে লঞ্চ থেকে নামার পর সদরঘাট থেকে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এই গন্তব্যে আমি থাকবো আমার বন্ধু সোহানের বাসায়। রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে ওর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হচ্ছে ডে 2। আর যেহেতু আমার মানে মূল পরীক্ষাটা শুরু হবে সকাল 7টা থেকে, তো এখন অলরেডি প্রায় 5:50 বাজে। আমি একটু দ্রুতই বাসা থেকে বের হয়ে গেছি। আর সকালের পরিবেশ খুবই শান্তশিষ্ট। সরাসরি চলে যাব শিশু একাডেমির ওই দিকে। তো ঢাকা শহরের সকালের রাস্তাটা আসলে উপভোগ্য, কারণ যখন বেলা বাড়ে তখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যানজটও বাড়তে থাকে। তো আমি অলরেডি উবারে আছি, আর চলে যাচ্ছি হচ্ছে শিশু একাডেমির ওদিকে, দোয়েল চত্বর, ঢাকা ইউনিভার্সিটির মানে এরিয়াতেই। ভোরের ঢাকার শহর আর রাতের ঢাকার শহরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এজন্য মুদ্রার এপিঠ আর ওপিঠ। ভোরের ঢাকার শহর যেমনি শান্তশিষ্ট এবং নিবিড় পরিবেশ, রাতের ঢাকার শহরের ঠিক তার উল্টো চিত্র। রাতের ঢাকার শহর থাকে যানজটে পরিপূর্ণ। মনে হচ্ছে যেন বাসের অযোগ্য এক নগরী হচ্ছে রাতের ঢাকার শহর। ভোরের ঢাকার শহরের সৌন্দর্য দেখলে যে কারো মন চাইবে ঢাকাতে স্থায়ী হয়ে যেতে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ঢাকার শহরের কোলাহল এবং ঢাকার শহরের তীক্ষ্ণ যানজটের কারণে বিরক্তিকর এক পরিবেশ সৃষ্টি হয়। সবচেয়ে বেশি অবাক হয়েছি এই দৃশ্যটা দেখে। ঘড়িতে বেলা সকাল 6টা, কিন্তু এখনই ফুলের দোকানগুলো ওপেন। এত দ্রুত ফুলের দোকানগুলো খোলা, এটা আমার কাছে সত্যি অবাক করার বিষয় মনে হয়েছে। কিছু দূর যাওয়ার পরে চোখ তো কপালে উঠার মতো দৃশ্য। এত ভোরে এত মানুষের সমাগম। ঠিক তখনই মনে পড়ে গেল আজ তো ব্রাজিলের ফুটবল ম্যাচ আছে। সেই উপলক্ষেই কিন্তু তরুণ প্রজন্ম তাদের ফুটবল উন্মাদনায় মেতে রয়েছে। তো আমি হচ্ছে দীর্ঘক্ষণ বাইক রাইডের পরে, অর্থাৎ পাঠাও করে আমি হচ্ছে অলরেডি দোয়েল চত্বরে এখানে চলে আসছি, ঢাকা ভার্সিটি এরিয়াতে। যে আমার পিছনে কিন্তু কার্জন হল। আর এখানে আসার পর বাইর সাথে পরিচয় হইলো। ভাই নামটা কি জানো? আমার নাম নিলয়। বাইর বাড়ি কিন্তু আমাদের ক্যাপ্টেনের এলাকাতেই, হাসনাত আবদুল্লাহর এলাকায়। তো যাই হোক, মানে এখানে মোটামুটি এখন পর্যন্ত ভালোই পরিবেশ। আর হচ্ছে রাস্তার ঠিক ওই অপোজিটে হচ্ছে শিশু একাডেমি। তো আমরা দুজন মানে কিছুক্ষণ আড্ডা দিছি, দেওয়ার পরে এখন হচ্ছে আমরা শিশু একাডেমির ওদিকে যাচ্ছি, কারণ আমাদের মূলত অডিশনটাই সেখানে। আর ভাই একজন ক্যান্ডিডেট আমার মতোই। 50 লাখ দেখি আমাদের শিশু একাডেমির সামনে এখনো প্রতিযোগীর উপস্থিতিটা কিরকম। যেহেতু আমরা দুজন আছি, অবশ্যই আরো অনেকেই আছে। আমি একবার ওদিকে গেছিলাম, যাওয়ার পরে হচ্ছে
আমার ভোলারে একজনের সাথে পরিচয় হয়েছে। তো যাই হোক, আবারও যাই, গিয়ে দেখি কি অবস্থা। শিশু একাডেমিতে প্রবেশের আগে দোয়েল চত্বর এবং কার্জন হলের আশপাশের এলাকাগুলো একটু ঘুরে দেখলাম। তারপরে চলে গেলাম কার্জনের ঠিক সামনেই একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। আর উনি কিন্তু চায়ের দোকানদার মামার আদরের পালিত বিড়াল। অনেকক্ষণ তার সাথে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু সকালের হয়তো ঘুমের ভাব তার এখনো কাটেনি, তাই কথাও বলা হয়নি। যদিও অডিশনের জন্য 7টায় ডাকা হয়েছে, কিন্তু এসে দেখি আমরা ছাড়া কেউ সেখানেই নেই। তো আমি অলরেডি শিশু একাডেমির ভিতরে প্রবেশ করেছি। আর অডিশন উপলক্ষে কিন্তু একাডেমির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অডিশন উপলক্ষে রাস্তার দুপাশ সহ পুরো শিশু একাডেমির প্রাঙ্গণকেই সুন্দরভাবে পেস্টুন দিয়ে সাজানো হয়েছে। দেখতে খুবই চমৎকার লাগছিল, তার মধ্যে সকালের মিষ্টি হাওয়া। ধীরে ধীরে অডিশনের স্থলের দিকে আগানো শুরু করলাম। গিয়ে দেখি সেখানে আপাতত এখন পর্যন্ত আমরা কয়েকজন ছাড়া তেমন কেউ নেই। এখন সকাল 6:35। তো আমাদের প্রোগ্রাম শুরুর কথা আপনার 7টায়। তো আমরা অলরেডি শিশু একাডেমির ভিতরেই চলে আসছি। এখানেই প্রস্তুতিমূলক কাজগুলো চলতেছে। যে এদিকে লাইটিং বা অন্যান্য যে সাজসজ্জার কাজগুলো আছে ওগুলো ওনারা করতেছে। তো আশা করি হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে সব কিছু সম্পূর্ণ হওয়ার পর অনুষ্ঠান শুরু হবে। তো ওয়েট করতেছি সব কিছু ঠিকঠাক বা প্রস্তুতি পর্ব শেষ করার পর্যন্ত আমরা ওয়েট করতেছি এখানে। আর এখানের পরিবেশটা যথেষ্ট নিরিবিলি এখন পর্যন্ত। তো যাই হোক, একটু ওয়েট করি। বেলা বাড়ার সাথে সাথে ধীরে ধীরে প্রতিযোগিতার উপস্থিতিও বাড়তে শুরু করলো। কেউ নিজের মতো করে খোঁজ গল্প করতে ব্যস্ত ছিল, অনেকেই ছিল পরিচিত। আর আমি যেহেতু একাই ছিলাম, প্রত্যন্ত অঞ্চল থেকে গিয়েছি, আমি নিজের চুল ঠিক করতেই ব্যস্ত। কিছুক্ষণ পরে নজরে আসলো ভিতরে একটা মঞ্চ ঠিক করা হচ্ছে। সবাই সেখানে ভিড় করছে, আমিও উঠে সেখানে গেলাম। আমাদের প্রোগ্রাম 7টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো প্রস্তুতির অনেক কাজ বাকি আছে। সেজন্য ওনারা অ্যানাউন্স করে দিচ্ছে যে আরো আধা ঘন্টা সময় লাগতে পারে। আর এর মধ্যে কেউ যদি কোনো কাজ থাকে সেরে আসতে, তো সেজন্য সবাই এখন ব্রেকফাস্ট করার জন্য বা অন্য কাজ ছাড়ার জন্য আমরা একটু বিরতিতে আছি, বের হয়ে গেছি। তো আধা ঘন্টা পরে আবার ফিরতেছি। সকালের নাস্তার বিরতি শেষ করে সবাই আবার যার যার মতো করে শিশু একাডেমির প্রাঙ্গণে ফেরা শুরু করলো। এখন উপস্থিতি ধীরে ধীরে অনেকটাই বেড়ে গেল, যা দেখে মনে হচ্ছে প্রতিযোগীর সংখ্যা অনেক, আর প্রতিযোগিতাও মোটেও সহজ হবে না। কিছুক্ষণ পরে আমাদের সবাইকে লাইনে দাঁড়াতে বলা হলো। এত লম্বা লাইন ছিল যে চোখ কপালে উঠার মতো। শিশু একাডেমির এ প্রান্ত থেকে শুরু করে একদম গেট পর্যন্ত ছিল লম্বা। তো আমাদের অডিশন যদিও শুরু হওয়ার কথা ছিল সকাল 7টায়, এখন অলরেডি 8:05 গেল। মাত্রই আমাদের অডিশন রাউন্ড শুরু হয়েছে। আর এই যে লম্বা লাইন আমার পিছন পর্যন্ত। আর সামনেই ওনারা তথ্য যাচাই করে অডিশন কার্ড দেয় এবং ডাটা এন্ট্রি করে। দীর্ঘক্ষণ লাইনে থাকতে থাকতে অনেকটাই বোর হয়ে গিয়েছি। তো আমাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর অবশেষে অডিশন রাউন্ডের কার্ড আমরা হাতে পেয়েছি। আর এই কার্ড মূলত। এখনো কখন শুরু হয় অডিশন সেটা এখনো নিশ্চিত না, কারণ এখন পর্যন্ত দীর্ঘ লাইন, একদম পিছন পর্যন্ত দীর্ঘ একটা লাইন। তো অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই। আর একটা জিনিস ভালো লাগলো, এখানে অডিশন কার্ডের সাথে সাথে ফুডের একটা কার্ডও দিয়ে দিয়েছে ওনারা, হয়তো ফুডের ব্যবস্থা। যাই হোক, আসি এখন পর্যন্ত, দেখি শেষ পর্যন্ত কি হয়। অনেকেই ইতিমধ্যেই ডাটা এন্ট্রির কাজ শেষ,
অনেকেই এখনও ডাটা এন্ট্রির দীর্ঘ লাইনে দাঁড়িয়ে, আবার অন্যদিকে কেউ বা কিছু সুখ দিচ্ছে ওনাদের প্রমোশনের জন্য। আর আমারও ইচ্ছে জাগলো আমিও প্রমোশনের জন্য একটা সুখ দিয়ে আসি, যেই বাবা সেই কাজ। চলো ঘুরে আসি। শ্যুটটা কোনোরকমভাবে শেষ করেই চলে আসলাম একটা নির্দিষ্ট গন্তব্য। এখনও অপেক্ষায় আছি কখন আমাদের অডিশনের জন্য ডাকবে। সবাই প্রতীক্ষিত, যে যার মতো করে বসে আছে অডিশন দেওয়ার জন্য। তো আমাদের হচ্ছে অডিশন রাউন্ড অলরেডি শুরু হয়ে গেছে। অডিশনের জন্য হচ্ছে সবাইকে সিরিয়ালে দাঁড় করানো হয়েছে। এই যে প্রত্যেকটা বুথের সামনে কালার অনুযায়ী কিন্তু সিরিয়ালে দাঁড় করানো। অডিশনের দিনটা ছিল খুবই বাজে একটা অভিজ্ঞতার দিন। এই রোদ, এই বৃষ্টি, কিন্তু তার মাঝে হঠাৎ করে উপস্থিত হয়ে যায় অভিনেত্রী আয়েশা খান। সবাই তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমি কিন্তু তার সাথে ছবি তোলার জন্য মোটেও ব্যস্ত হইনি, কিন্তু তার দিকে একটা সুন্দর কমেন্ট ছুড়ে দিয়েছি। You're so pretty. আপু, আপনার কথাগুলো ভাল লাগে। সামনে অবস্থিত বুথগুলোর মধ্যেই কিন্তু আমাদের সকলের অডিশন হয়েছিল। প্রতিটা প্রতিযোগী ছিল চিন্তিত, কেউ কেউ ইয়েস কার্ড নিয়ে আনন্দের সহিত বের হয়েছিল। তো আমাদের হচ্ছে অডিশন শেষ, আর আমাদের মধ্যে সিলেক্টেড পরিচিত ভাই, খুব ভালো লাগলো। কনগ্রাচুলেশন অগ্রিম ভাইকে, আশা করি ফাইনালও ভালো কিছু আমার করবে। খুব ভালো লাগছে। এখানে আসলে আসলে পরিচয় তো সবসময় বলে কেউ হয় না, মাঝে মাঝে পথের মধ্যে পরিচয় হয়ে যায়। এখানে অনেক ভাই ব্রাদার পাইছি, তার মধ্যে এই যে আমার এক ভাই আছে, এই যে আরেক ভাই রাজিন ভাইয়ের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড রাউন্ড মাত্র হয়েছে, ইনশাআল্লাহ। এখন অনেক পথ বাকি, সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। তো আমাদের হচ্ছে অডিশন রাউন্ড শেষ, আমরা অডিশন রাউন্ড থেকে মোটামুটি বাদ। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, মানে জেতা বড় কথা না, অংশগ্রহণটাই বড় কথা। এটাই হলো সবচেয়ে বড় কথা। ফেইলিয়ার ইজ দ্য ফার্স্ট স্টেপ ফর সাকসেস। ইয়েস। তো তো আমরা খারাপভাবে নিচ্ছি না। না না, আমরা খারাপভাবে নিচ্ছি না। তো আমরা এখন অলরেডি শিশু একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছি যার যার গন্তব্যে। আর এই দেখুন, মেট্রো যাচ্ছে। আর মনে হয় এটা ফার্স্ট টাইম আমাদের, না মানে ফার্স্ট অডিশন। ফার্স্ট অডিশন আমার লাইফেরও ফার্স্ট অডিশন, ওর লাইফেরও ফার্স্ট অডিশন। সো আমার মনে হয় যে আমরা অনেক কিছু শিখছি, এন্ড হচ্ছে এই শেখা দিয়ে আমরা হচ্ছে ভালো কিছু করার ট্রাই করবো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অডিশনে নাটিকা নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসোস নেই, কারণ হাজার হাজার মানুষ অডিশন দেবে, সবাই যে টিকবে এমন কোনো কথা নেই। কিন্তু এত না পাওয়ার মাঝেও আমার যে পাওয়াটা আছে, সেটা হচ্ছে আমি পেয়েছি কিছু অপরিচিত মানুষের ভালোবাসা। সেটাও বা কম কিসের। এই প্রাপ্তি দুনিয়ার সকল প্রাপ্তির ঊর্ধ্বে হিসেবে আমি মনে করি, কারণ মানুষের ভালোবাসা পাওয়াটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তি নিয়েই অবশেষে আমি রওনা করলাম আমার চিরচেনা গন্তব্য, নিজ জেলা ভোলার উদ্দেশ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য দিন। আল্লাহ হাফেজ।